আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ সাইফ হাসান। আমি বর্তমানে পড়াশোনা করেছি বুটেক্সে, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। তো তোমরা জানো তোমাদের টেস্ট প্রিপারেশন এবং রিকভারি কোর্স নামে তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছিল এবং আজকে তোমাদের সেই কোর্সের প্রথম ক্লাস। তো এই ক্লাসে আমরা তোমাদের জেনারেল ম্যাথের অর্থাৎ সাধারণ গণিতের 9 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম লেকচার নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কথা না পারি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম লেকচারটা শুরু করি। তো আমরা যদি এটা পরবর্তী স্লাইডে চলে যাই, তো দেখতে পাচ্ছ এই স্লাইডে বলা আছে যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। তো তোমরা সবাই সমকোণী ত্রিভুজ কে চেনো, যে ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা স্পেশাল বাহু থাকে, সেটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজ বাদে বাকি যে 2টা বাহু আছে সেই 2টা বাহুর আসলে নামকরণ আমরা এখন শিখব। এখন তোমাদের যদি এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, সেম ত্রিভুজ বাট একটু ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এখানে দেখো আমাদের ও কোণটাকে মার্ক করা আর এখানে আমাদের পি কোণটাকে মার্ক করা। এখন এই মার্ক করা কেন? দুইটা এখন আলাদাভাবে মার্ক করা। এই আলাদাভাবে মার্ক করার জন্য আমাদের নামগুলো আলাদা আলাদা হবে। কিভাবে? দেখো এখানে এই 2টা ত্রিভুজের মানে সেম ত্রিভুজই, তো সমকোণ কোনটা বলো তো? সমকোণ হলো আমাদের এই যে এন কোণটা, এই কোণটা আমাদের সমকোণ। তাহলে এটাকে আমাদের সমকোণ। এখন আমরা জানি যে অতিভুজ কোণটা থাকে, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি। তাহলে এখানে অতিভুজ কোণটা, এটা হলো আমাদের অতিভুজ। এখন আমি যদি একটা কোণকে সিলেক্ট করে তার সাপেক্ষে বাহুগুলো বের করতে চাই, তাহলে এই যে এই কোণটা আমি সিলেক্ট করলাম, এই কোণটার সাপেক্ষে এই যে এই বাহুটা আমি কি বলবো? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কি জিনিস? যে অতিভুজ বাদে এই কোণটার সাথে, অর্থাৎ এই কোণটার সাথে যে বাহুটা থাকে, সাথে মিশে থাকে, অর্থাৎ অন্য একটা বাহু আছে যার সাথে এর কোনো কানেকশন নাই, বাট এই কোণটা কিভাবে তৈরি হয়েছে? এই বাহুটা আর এই বাহুটা যে মিলিত হয়েছে, সেই মিলিত স্থানে এই কোণটা তৈরি হয়েছে। তাহলে অতিভুজ বাদে আরেকটা যে বাহু থাকে, যে কোণটা দ্বারাই যে বাহুটা দ্বারাই কোণটা তৈরি হয়েছে, সেই বাহুটা হলো এই কোণের সন্নিহিত বাহু। তাহলে এই কোণটাকে আমি যদি বিবেচনা করি তাহলে সন্নিহিত বাহু এটা, তো এটা আমরা বলি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এখন এই কোণটার বিপরীত বাহু কোণটা, এই কোণটার উপরে তুমি দাঁড়াও, তো এখানে যদি কেউ দাঁড়ায় তাহলে এখানে দাঁড়িয়ে তুমি যদি সামনে তাকাও তাহলে কোনটা দেখতে পাবে? এই বাহুটা দেখতে পাবা। তুমি কোনো কোণের উপরে দাঁড়ায় যদি সামনে তাকাও, যে বাহুটা দেখতে পাবা সেটাই এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু। তাহলে ও কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা? এই বাহুটা আমাদের বিপরীত বাহু। বিপরীত বাহু। এখন ত্রিকোণমিতিতে আমরা সন্নিহিত বাহু কিংবা বিপরীত বাহু এই শব্দগুলো ইউজ করি না, আমরা ভূমি এবং লম্ব দিয়ে ইউজ করি। ঠিক আছে? এখন ভূমি আর লম্ব কি মনে রাখবা, যে সন্নিহিত বাহু ইজ ইকুয়াল টু আমাদের ভূমি, এটাকে আমরা ভূমি বলবো। আর বিপরীত বাহু এটাকে আমরা বলবো লম্ব। মনে রাখবে? তাহলে কোনো কোণের সাপেক্ষে আমরা যখন নামকরণ করব তখন সন্নিহিত বাহুটাকে বলবো ভূমি আর বিপরীত বাহুটাকে বলবো লম্ব। এখন আমি যদি লম্ব আর ভূমি হিসাবে নামকরণ করি তাহলে কেমন হবে? তাহলে এই সন্নিহিত বাহু এটা কার সাপেক্ষে আমরা মাপছি? এই ও এর সাপেক্ষে মাপছি। তাহলে এই ও এর সাপেক্ষে এটা সন্নিহিত বাহু, তাহলে বলতে পারি এটা আমাদের কি? ভূমি। তাহলে আমাদের লম্ব কোনটা হবে? এর বিপরীত বাহুটা লম্ব হবে। তাহলে এই বিপরীত বাহুটাই কি আমাদের লম্ব নাকি? আমাদের কোণ কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এইটার সাপেক্ষে আমরা এটা পাইছি লম্ব, এটা পাইছি ভূমি। এখন সেম জিনিসটা আমি যদি পাশে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, ত্রিভুজটা তো সেম বাট আলাদা কি বলতো? এই কোণটা আলাদা। এখানে কোণটা চিহ্নিত করা ছিল ও কোণ, বাট এই ত্রিভুজের ক্ষেত্রে কোণটা মানে কোণটা চিহ্নিত করা পি কোণ। তাহলে পি কোণের ক্ষেত্রে আমাদের বিপরীত বাহু আর সন্নিহিত বাহু আলাদা হবে। তাহলে এই যে এই ত্রিভুজটা অর্থাৎ পি ও এন ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ কোনটা? এটা আমাদের সমকোণ। তাহলে এইটা আমাদের কি? অতিভুজ সেম থাকবে, এটা আমাদের কি? অতিভুজ।
এটা যদি অতিভুজ হয় তাহলে এই কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু কোনটা বলো তো? এই কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু যেটা সাথে থাকবে, তাহলে এইটা আমাদের সন্নিহিত বাহু। এখন আমি কি বলছি, সন্নিহিত বাহুকে আমরা কি বলবো? ভূমি বলবো। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোনটা? এটা। লম্ব কোনটা হবে বলো তো? লম্ব হবে আমাদের OM। তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে এটা ডিপেন্ড করে আমরা কোন কোনটাকে বিবেচনা করতেছি। এখন এখানে কোন কিন্তু সমকোণ না, কারণ সমকোণের বিপরীতটা কিন্তু অতিভুজ। তাহলে কোন কোনটা হইতে পারে? সমকোণ বাদে যে দুইটা কোণ আছে সূক্ষ্মকোণ, সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে কোনটা ভূমি হবে আর কোনটা লম্ব হবে সেটা আমরা এই বিপরীত এবং সন্নিহিত বাহু চিহ্নিত করে বের করব। সোজা কথায় যদি বলি তাহলে একটা কোণ তুমি নিবা, এই কোণের বিপরীত বাহুটাকে বলবা লম্ব, আর এই কোণটার সাথে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো ভূমি। ক্লিয়ার হয়েছে? এখন সিমিলার জিনিস আমি যদি নিচে এঁকে তোমাকে একটা ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি কল্পনা করার চেষ্টা করি, আমি একটা ত্রিভুজ এঁকে ফেলি, তাহলে মনে করো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? এটা আমাদের এই একটা সমকোণী ত্রিভুজ। অতিভুজ কোনটা বলো তো? এখানে আমাদের এইটা আমাদের সমকোণ নাকি? এটা আমি বলি A, এটা যদি বলি B, এটা যদি বলি C। অতিভুজ কোনটা হবে? এটা আমাদের অতিভুজ নাকি? এখন আমি বললাম যে B কোণের সাপেক্ষে বাহুগুলোর নাম বের করো, বাহুগুলো বের করো, কোনটা অতিভুজ কোনটা ইয়া নাকি? তাহলে B কোণের সাপেক্ষে, B কোণের সাপেক্ষে, তাহলে B কোণের সাপেক্ষে আমাদের অতিভুজ কোনটা বলো তো? অতিভুজ কিন্তু অলওয়েজ কিন্তু আমাদের সমকোণের বিপরীত বাহুটা। তাহলে সমকোণ এখানে C, C এর বিপরীত বাহু কোনটা? AB। তাহলে অতিভুজ এখানে হবে আমাদের AB। এখন আমি বলছি B কোণের সাপেক্ষে, তাহলে এটা যদি আমাদের থিটা হয়, B কোণটাকে যদি আমি ধরি, হ্যাঁ, থিটা তো এখানে বলা নেই, B কোণটাই বলছি, এটা যদি B কোণ হয় তাহলে এর সন্নিহিত বাহু কোনটা? BC এর সন্নিহিত বাহু, কারণ এর সাথে আছে, অতিভুজ বাদে এর সাথে আছে নাকি? তাহলে এটা আমাদের ভূমি হিসেবে কনসিডার হবে না? ভূমি। তাহলে ভূমি কোনটা হবে? ভূমি কোনটা হবে আমাদের BC। তাহলে বিপরীত বাহুটা কোনটা? AC। দেখো এই কোণে বিপরীত বাহু, এর সামনে দাঁড়াও, তাহলে সোজাসুজি কোনটা আছে? AC না? তাহলে AC আমাদের বিপরীত বাহু, বিপরীত বাহুটাকে আমি কি বলতে বলছি? লম্ব না? তাহলে বিপরীত বাহুটা আমাদের লম্ব, তাহলে এখানে এটা আমাদের লম্ব। তাহলে লম্ব কোনটা হবে? লম্ব ইকুয়ালটা হবে আমাদের AC। তাহলে একটা সমকোণী ত্রিভুজের যদি একটা কোণকে চিহ্নিত করে দেয় তাহলে তুমি অতিভুজ, ভূমি আর লম্ব বের করতে পারবা। তা আমি যদি বলি এই কোণের সাপেক্ষে, তাহলে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে আমাদের অতিভুজ তো সেম থাকবে। তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হবে আমাদের AB। ভূমি হবে কোনটা? দেখো এই কোণের সাপেক্ষে, এটা সাপেক্ষে, এটা সাপেক্ষে সন্নিহিত বাহু কোনটা? AC না? তাহলে ভূমি হবে আমাদের AC। আর লম্ব কোনটা হবে? বিপরীত বাহুটা। তাহলে A এর সাপেক্ষে বিপরীত বাহু কোনটা? এই যেটা আমাদের বিপরীত বাহু নাকি? তাহলে BC। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখো তো? আমি যখন B কোণ বিবেচনা করছি তখন ভূমি হয়েছে BC, আর যখন A কোণ বিবেচনা করছি তখন ভূমি হয়েছে আমাদের AC। তাহলে উল্টে গেছে। তাহলে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রে, একটা ত্রিকোণমিতির ক্ষেত্রে আলটিমেটলি কোনটা গুরুত্বপূর্ণ, যে এই কোণের সাপেক্ষে কোনটা ভূমি আর কোনটা লম্ব সেটা আমাদের গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? ঠিক আছে। এই জিনিসটা এত ডিটেলসে কেন বুঝাইলাম? কারণ এটা তোমাদের লাগবে যখন আমরা ত্রিকোণমিতির অনুপাতটা বের করতে চাই, মানে অনুপাতটা বের করবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই। তো দেখো এখানে আমাদের ওই জিনিসটা নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে। বলা হয়েছে থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুগুলো চিহ্নিত করো। তাহলে সন্নিহিত বাহু কোনটা আমাদের? এই সন্নিহিত বাহু কিন্তু আমাদের কি? ভূমি নাকি? মনে রাখো কিন্তু এটা কিন্তু আমাদের ভূমি। আর বিপরীত বাহু কোনটা? এটা কিন্তু আমাদের লম্ব নাকি? এটা আমাদের লম্ব। তাহলে ক এর ক্ষেত্রে আমি যদি অ্যান্সার গুলো করি নাকি, তাহলে ক, তাহলে ক এর ক্ষেত্রে বলে আমাদের থিটা কোনটা? যেটা আমাদের থিটা, এটা আমাদের থিটা। এটা থিটা হইলে অতিভুজ কোনটা? অলওয়েজ আমাদের যেটা আমাদের সমকোণ তার বিপরীতটা। তাহলে 17 আমাদের অতিভুজ নাকি? আরেকটা কথা মনে রাখবা,
একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা হলো বৃহত্তম বাহু, অর্থাৎ সবচেয়ে বড় যে বাহুটা সেটাকে আমরা অতিভুজ বলবো। কারণ আমাদের জানি যে সবচেয়ে বড় কোণের বিপরীত বাহুটা সবচেয়ে বড় থাকে, তাহলে সমকোণটা সবচেয়ে বড়। কারণ আমাদের তিনটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এটা একটা 180 ডিগ্রি, সরি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা যদি 90 হয় বাকি দুটোর যোগফল 90 হবে। তো এই কারণে আলটিমেটলি এটা 90 হইলে বাকি দুইটা কোনোটাই 90-এর চেয়ে বড় হইতে পারবে না। তাহলে যে কোণটা বড় হয় তার বিপরীত বাহুটা সবচেয়ে বড় থাকে, এর জন্য আমাদের অতিভুজটা সবচেয়ে বড় হয়। ক্লিয়ার? তো এখানে আমি যদি কোয়ারের ক্ষেত্রে থিটার জন্য বের করতে চাই, তাহলে আমাদের অতিভুজ কোনটা হবে? অতিভুজ হবে আমাদের এখান থেকে বলতে পারি 17, নাকি 17। ভূমি কোনটা হবে? ভূমি হবে আমাদের, দেখো এইটা সাপেক্ষে বের করতেছি, এটা আমাদের ভূমি বা সন্নিহিত বাহু, নাকি? ভূমিকে আমরা উল্লেখ দিয়ে সন্নিহিত বাহু লিখে রাখি। হ্যাঁ, সন্নিহিত বাহু। তো এটা কত হবে আমাদের? 15, নাকি? আর লম্ব বা বিপরীত বাহু কোনটা হবে আমাদের? এখান থেকে 8। আশা করি বুঝতে পারতেছ। তো ক্ষয়ের ক্ষেত্রে আমি যদি বিবেচনা করি, আমি এখানে দেখাই দিই, এটা আমাদের কি অতিভুজ, এটা খ, নাকি অতিভুজ। এটা আমাদের কি হবে? দেখো এটা থিটা হইলে এটা আমাদের কি বিপরীত বাহু বা লম্ব, আর এটা আমাদের কত হবে? ভূমি। এটা ক্ষেত্রে যদি বিবেচনা করো, দেখো এটা আমাদের থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের কি অতিভুজ। এটা থিটা, তাহলে এর সাথেটা কি আমাদের ভূমি, এটা আমাদের কি হবে? লম্ব। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা যদি আমাদের একটা কোণ চিহ্নিত করা থাকে এবং বলা থাকে যে কোনটা ভূমি কোনটা অতিভুজ, তাহলে বের করতে পারবা। ঠিক আছে, এখন দেখো আমাদের নিচে বলছে যে বহুল ব্যবহৃত কিছু গ্রিক বর্ণ। আমরা যে একটা থিটা ব্যবহার করেছি, তো থিটা তো তোমরা যারা এখনো জানো না থিটা জিনিসটা কি, এই যে থিটা ব্যবহার করছি, এটা কিন্তু একটা গ্রিক শব্দ, অর্থাৎ গ্রিক যে শব্দ বর্ণ, গ্রিক যে বর্ণমালা আছে আমাদের, যেমন ক খ গ ঘ, সেরকম আমাদের এই গ্রিক যে ভাষা আছে তার যে আলটিমেটলি বর্ণগুলা, সেই বর্ণগুলোর মধ্যে কয়েকটাকে আমরা বিভিন্ন কোণের ভ্যালু হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, এটা তোমরা যারা ফিজিক্স পড়ছো তারা জানো যে আলটিমেটলি আমরা কৌণিক বেগটাকে এই ওমেগা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো আমাদের গ্রিক বর্ণগুলো কিন্তু আমাদের ফিজিক্স এবং ম্যাথ দুটার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমাদের কাজ হবে কি, যে এখানে যে চার্টটা আছে এটা উঠে ফেলা, এবং এই চার্টের যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো একটু মুখস্থ করে ফেলা, এবং দেখা যায় যে চিহ্নটা আমরা জানি এই চিহ্নটা একটু প্র্যাকটিস করা, যাতে তোমরা সহজে এটা লিখতে পারো। যেমন যে আলফাটা আমরা কিভাবে লিখি? এইভাবে আলফা লিখি। এটা আমাদের বিটাটাকে আমরা এইভাবে লিখি। ঠিক আছে, এটা আমাদের গামাটাকে এইভাবে লিখি। থিটা তোমরা সবাই জানো, এটা আমাদের থিটা, নাকি? এটা আমাদের ফাই, এটাকে বলা হয় ফাই। ঠিক আছে, ফাইটাকে এই যে একটা গোল দিয়ে এখানে একটা টান, আর এটা আমাদের ওমেগা। এটা অনেকটা ডাবলুর মতো, বাট একটু বাঁকা থাকে। আশা করি বুঝতে পারছো। তো খুবই সিম্পল ছিল। তো চলো আমরা পরবর্তী পেজে চলে যাই। আচ্ছা, এখানে বলছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের ত্রিকোণমিতি কিন্তু শুরু হলো এখান থেকে, নাকি? এখন পর্যন্ত কিন্তু আমরা ত্রিকোণমিতি পড়িনি। এখন এখানে সূক্ষ্মকোণ বলা কেন হয়েছে? কারণ আমরা যে আলাপ করব আজকে সেটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ কি থাকে? সমকোণ। আর বাকি যে দুইটা কোণ, সেই দুইটা কি থাকে? সূক্ষ্মকোণ। সেই দুইটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করার ট্রাই করব। তাহলে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ লাগবে, নাকি? সমকোণী ত্রিভুজ আমরা এঁকে ফেলি। তাহলে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ঠিক আছে, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। আমি যদি মার্ক করে দিই, মনে করি এটা আমাদের এ, এটা বি, আর এটা সি। এখন যে কোনো একটা কোণ আমরা সিলেক্ট করি, সাপোজ এই কোণটা সাপেক্ষে আমরা বের করবো। ঠিক আছে, এটা আমাদের কোণ। তো এটা যদি কোণ হয়, একটু আগে দেখে আসছি, অতিভুজ কোণটা এখানে, অতিভুজ হলে যে পুরোটা, এটা আমাদের কি? এটা আমাদের অতিভুজ। এটা আমাদের কি? ভূমি। আর এটা আমাদের লম্ব, নাকি?
এখন তিনটা বাহু আছে, আমি যদি অনুপাত আকারে লিখি, এই বাহুগুলোকে যদি অনুপাত আকারে লিখি তাহলে কয়টা লেখা যাবে বলো তো? 6টা। কিভাবে? দেখো এই কোণটা বিবেচনা করি, লম্ব বাই ভূমি লেখা যাবে। লম্ব ডিভাইডেড, অনুপাতগুলো বের করতেছি, অনুপাত মানে ভাগ করা নাকি, তাহলে দুইটা বাহুর অনুপাত, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব শেষ, উপরে লম্ব শেষ। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, এটা শেষ, 4টা। অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, তাহলে 6টা হইল। তাহলে চলো 6টা লিখে ফেলি নাকি। তাহলে প্রথমটা কি আমাদের? প্রথমটা হলো কি আমাদের লম্ব বাই ভূমি, লম্ব ভূমি। 2 নম্বরটা কি আমাদের? আসলে নাম্বার দিই আমি, না আছে, আচ্ছা নাম্বার লাগবে না, নর্মালি আমরা ডট ডট দিয়ে লিখি। এটা 1। 2 নম্বরটা কি আমাদের? লম্ব বাই অতিভুজ, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ, অতি। 3 নম্বরটা কি আমাদের? ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ। 4 নম্বরটা কি আমাদের? ভূমি অতিভুজ হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তারপর কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নাকি। তাহলে 5 নম্বরটা আমরা কি লিখতে পারি? ভূমি বাই লম্ব, এখন অতিভুজ বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড লম্ব। আরেকটা আছে নাকি, আরেকটা কি লিখতে পারি আমাদের? অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড ভূমি। এখন দেখো এই 6টাকে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে? তো প্রথমটা কি? লম্ব বাই ভূমি, এটাকে বলা হয় টেন। কোনটা নিয়েছি? থিটা, এটা হবে আমাদের টেন থিটা। নামগুলো মনে রাখতে হবে তোমাদের। দেখো লম্ব বাই ভূমি, টেনের পরে আসবে কি? সাইন, এটাকে বলা হয় সাইন থিটা। ভূমি বাই অতিভুজ, এটাকে বলা হয় কস থিটা, কস থিটা। ভূমি বাই লম্ব, দেখো ভূমি বাই লম্ব অ্যাকচুয়ালি কি আমাদের এটার উল্টা না, এটাকে বলা হয় আমাদের টেন থিটা, কট থিটা, সরি টেন থিটার উল্টা কট থিটা, কট থিটা। এই থিটাটা গুরুত্বপূর্ণ, কারণ আমি যে কোণটাকে নিয়ে কাউন্ট করছি সেই কোণ, এই কোণটার সাপেক্ষে বাহুগুলো বের করছি, তাহলে এই অনুপাতগুলো কার? এই যে সূক্ষ্মকোণে, ঠিক আছে? অতিভুজ বাই লম্ব, দেখো অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ কিন্তু অলরেডি লিখছি সাইন, তাহলে এর উল্টাটা কি হবে? এর উল্টাটা হবে আমাদের কোসেক, কোসেক থিটা। আর অতিভুজ বাই ভূমি, এটা হবে আমাদের সেক থিটা, সেক থিটা। এই 6টা হলো আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এখানে যেগুলো আমরা লিখছি 6টা অনুপাত, এই অনুপাতগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এবং এই প্রত্যেকটাতে একটা সূত্র, অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, আর কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, আর সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তোমরা এই তিনটা যদি মনে রাখো, এই তিনটা যদি মনে রাখো, তাহলে বাকি তিনটা কিন্তু তোমরা ইজিলি বের করতে পারবা। কিভাবে? কারণ দেখো আমরা যদি এইটাকে উল্টোভাবে লিখি, তাহলে এখানে কি আছে আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে আমাদের কি ছিল, আমি একটা অন্য কালার নিই, সাদা দিয়ে লিখি। হ্যাঁ, এখানে আমাদের কি ছিল? লম্ব বাই ভূমি নাকি। তাহলে টেন থিটা ইকুয়াল টু কত? টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন তোমরা জানো যদি এরকম থাকে যে a ডিভাইডেড b, এটাকে কি লেখা যায় বলো তো? 1 ডিভাইডেড b ডিভাইডেড a লেখা যায়। এটাকে উল্টাইলে আবার এটি পাওয়া যাবে নাকি। আমি যদি কোনো লবকে যদি হরের নিচে নিয়ে যাওয়া যায়, জানো এটা? না জানলে এখন জেনে রাখো যে আমরা চাইলেই একটা লবকে হরের নিচে নিয়ে যেতে পারি। তো এটাকে যদি উল্টাই তাহলে এটি পাবো। কিভাবে পাবো? উপরে আছে 1, গুণ করলে ওটা উল্টে যাবে, উপরে থাকবে a, নিচে থাকবে কি b, তো আলটিমেটলি আমরা a ডিভাইডেড b পাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি কোনো কিছু লবে থাকে ওইটাকে উল্টাইলে হরের নিচে নিচে নিয়ে যাওয়া যায়। আমি একটু মুছে দিই, আমাদের লাগবে না এটা। তাহলে সিমিলার সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি আছে? লম্ব বাই ভূমি না, তাহলে 1 ডিভাইডেড, দেখো লম্বটাকে আমি ভূমির নিচে নিয়ে যাব, তাহলে 1 ডিভাইডেড, সরি ভূমি ডিভাইডেড লম্ব নাকি, ভূমি ডিভাইডেড হবে আমাদের লম্ব। এখন এই যে ভূমি বাই লম্ব, এটা আসলে কি? যে ভূমি বাই লম্ব,
দেখো তো ভূমি বাই লম্ব কি, এই যে ভূমি বাই লম্ব, এটা মানে কট না, এইটা জায়গায় আমরা কি লিখতে পারি, কট লিখতে পারি নাকি? তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে 1 ডিভাইডেড কট থিটা, সরি কট থিটা। তাহলে টেন থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কট থিটা। বুঝতে পারছো? এটা আমরা একটা সূত্র আকারে মনে রাখবো। ক্লিয়ার? এখন যদি টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, বাকিগুলোর ক্ষেত্রেও বের করা যাবে, যাবে কিনা? অবশ্যই যাবে। তো এর জন্য আমরা লিখতে পারি কি, এখান থেকে এখানে লিখতে পারি যে টেন থিটা ইকুয়াল টু, একটা কি পেলাম আমি, টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। একইভাবে কট থিটা ইকুয়াল টু 1 বাই টেন থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। একইভাবে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আবার কস থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কস থিটা মানে সেক থিটা, সরি সেক থিটা। অনুরূপভাবে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। এটা কিন্তু প্রতিটা এক একটা সূত্র, এটা 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 একটা সূত্র। বুঝতে পারছো? এখন দেখো এইখান থেকে তোমাদের আসলে এই জিনিসটা মুখস্থ করা লাগবে আর এই জিনিসটা মুখস্থ করা লাগবে। তোমার খাতায় সুন্দর মতো এটা নোট করে ফেলো আর এটা পুরোটাই নোট করে ফেলো, অ্যাকচুয়ালি পজ করে নোট করে ফেলো। ঠিক আছে, আশা করি তোমাদের নোট করা হয়ে গেছে। তো চলো আমরা নেক্সট স্টাইলে চলে যাই। হ্যাঁ, তো আমি যে সূত্রগুলো দেখাইছি সেই সূত্র বাদে আমাদের আরো কিছু সূত্র আছে। তো আজকে আমরা একসাথে সবগুলো সূত্র একটু দেখাবো। ঠিক আছে, তো আমি সূত্রগুলো লিখে ফেলি এখানে একটা একটা করে। কয়েকটা টাইপ আছে, টাইপ ভিত্তিক সূত্র। ঠিক আছে, তাহলে আমরা টাইপ করে আলাদা আলাদা সূত্রগুলো লিখবো। ঠিক আছে, ওকে। তো চলো আমরা সূত্রগুলো লিখি। তাহলে টাইপ 1, হ্যাঁ, টাইপ 1 এ কি কি সূত্র আছে? প্রথম যেগুলো লিখছি নাকি, তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos theta is equal to, এটা 1 নাম্বার দাও, 2 নাম্বার, 3 নাম্বার, ভূমি বাই অতিভুজ। 4 নাম্বার, cot theta is equal to, এটার উল্টা মনে রাখবা, ভূমি বাই লম্ব। 5 নাম্বার, cot theta হলো sin theta উল্টা। sin theta উল্টাটা কি ছিল? cosec theta নাকি? তাহলে cosec theta is equal to, এটা আছে লম্ব বাই অতিভুজ আর এটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। 6 নাম্বারটা কি আমাদের sec theta ছিল। sec theta is equal to, sec theta কার উল্টা? cos এর না, তাহলে অতিভুজ বাই ভূমি। এটা আমাদের প্রথম টাইপের সূত্র। এখন এটা মনে রাখার জন্য অনেকে আবার অনেক ফর্মুলা মনে রাখে, মানে ছন্দ মনে রাখে, যে সাগরে লবণতি, তারপরে কি বলে কবরে ভূততি, এরকম টাইপ কিছু। বাট ওটা মনে রাখার দরকার নেই, তোমরা মুখস্থ করে ফেলো ডিরেক্ট। পরীক্ষা হলে ওরকম তুমি কি ছন্দ মিলাবা নাকি তুমি অ্যান্সার করবা, আমার মতে তুমি ডিরেক্ট এটা মুখস্থ করে ফেলবা। খুব কঠিন জিনিসটা, জাস্ট 6টা সূত্র মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, টাইপ 2 নম্বর টাইপের সূত্রটা কি? টাইপ 2, আচ্ছা 2 নম্বর টাইপের সূত্রটা কি দেখো,
এই যে আমরা 1/, করে যে সূত্রগুলো লিখলাম একটু আগে নাকি, একটু আগে আমরা লিখলাম না এই ফর্মুলাগুলো, বুঝতেছো? এই ফর্মুলা সব লিখে ফেলি। তাহলে tan θ = কি, এটা 6 নম্বর পর্যন্ত ছিল, এটা আবার এক নম্বর দিয়ে লিখি। তাহলে এক নম্বরে আমাদের tan θ = 1/cot θ, দুই নম্বরে কি cot θ = 1/tan θ, তিন নম্বরে sin θ = 1/cosec θ, চার নম্বরে cosec θ = 1/sin θ, পাঁচ নম্বরে cos θ = 1/sec θ, ছয় নম্বরে sec θ = 1/cos θ। এটা আমাদের দুই নম্বর টাইপের সূত্র, ঠিক আছে? তাহলে আমরা প্রথম এই টাইপ দেখলাম, এই টাইপ দেখলাম, এগুলো কিন্তু আমরা একটু দেখে আসছি, একটু আগে প্রমাণটাও দেখে আসছি কিভাবে আসছে। এখন আমরা কিছু সূত্র লিখবো যেটা প্রমাণ এখন আমরা দেখিনি, বাট দেখবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা টাইপ 3, টাইপ 3 এর ক্ষেত্রে ফর্মুলাটা কি, দুইটা ফর্মুলা, জাস্ট টাইপ বলা যায় না, বাট তারপরও আর কি। এখানে দেখো, এখানে আমরা জানি tan θ, নাম্বার দিই, tan θ = মনে রাখবা sin θ ডিভাইডেড cos θ, আর এটাকে উল্টে লিখি cot পাওয়া যায়, তাহলে cot θ = cos θ বাই sin θ। এই দুটো ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক ক্ষেত্রে tan এবং cot থাকলে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা sin এবং cos এ কনভার্ট করে নিই। তো sin এবং cos এ কনভার্ট করার জন্য এই দুটো ফর্মুলা আমরা ইউজ করি। তো এই দুটো ফর্মুলা একটু মাথায় রেখো। তো আমাদের টাইপ 3 এর ফর্মুলা শেষ, আমাদের টাইপ 4 এর ফর্মুলা লিখি। টাইপ 4 এর ফর্মুলাগুলো কি কি, আমাদের স্কয়ারের ফর্মুলা, ঠিক আছে? sin এবং cos কে যদি আমরা বর্গ করে যোগ করে দিই তাহলে 1 পাওয়া যায়। sec এবং sec এর ক্ষেত্রে আমাদের sec এবং tan, আর তোমার cosec এবং cot, ঠিক আছে? বাট প্রথমটার ক্ষেত্রে পজিটিভ হয় আর বাকি দুইটা নেগেটিভ। তো সূত্রগুলো কি কি, এক নম্বরের ক্ষেত্রে এটা sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1। দুই নম্বরটা কি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1। তিন নম্বরটা কি cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ = 1। এই তোমাদের যতগুলো ফর্মুলা রয়েছে ততগুলো ফর্মুলা লিখে দিলাম আমি। এর বাইরে মোটামুটি এই চ্যাপ্টারে লাগবে না। তোমরা যখন তোমাদের এখন হায়ার ম্যাথ করাবো, হায়ার ম্যাথের ক্ষেত্রে কিন্তু এর বাইরেও কিছু ফর্মুলা আছে, তো সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো। বাট জেনারেল ম্যাথের ক্ষেত্রে এর বাইরে আর কোনো ফর্মুলা লাগবে না। তো এগুলো তোমরা মনে রাখবা কিভাবে, হ্যাঁ? তো মনে রাখার জন্য একটা টেকনিক আমি তোমাদের চাইলে শিখাইতে পারি। একটা পেজ নিয়ে নিই এখানে, তো মনে রাখার টেকনিক, হ্যাঁ, সূত্র মনে রাখার টেকনিক, সূত্র মনে রাখার কৌশল। এখন আমি প্রেফার করি তোমার সূত্রগুলো ডাইরেক্ট মুখস্থ করবা, ঠিক আছে? বাট আমরা কিন্তু তোমার কি বলে ফর্মুলা মনে রাখার চেয়ে, তথ্যের চেয়ে আমাদের কিন্তু স্ট্রাকচার বেশি মনে থাকে, ঠিক আছে? তো আমরা একটা ষড়ভুজ এঁকে তোমাদের এই সূত্রগুলো মনে রাখার একটা কৌশল শিখাবো। যদিও এইটাও ডিফিকাল্ট, বাট আমার তোমাদের সাজেশন, মানে তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে যে সূত্রগুলো তোমাদের মুখস্থ করে ফেলো ডিরেক্ট, অন্য কোনো দিকে না থাকে, ডিরেক্ট মুখস্থ করে ফেলো। একটু সময় লাগবে, লিখে লিখে প্র্যাকটিস করবা, 5 বার 10 বার লিখবা খাতায়, তবে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তো যাদের তারপর প্রবলেম হবে তাদের জন্য তোমরা এই কৌশলটা অবলম্বন করতে পারো। খুবই চমৎকার একটা কৌশল। মানে কথা বলতে আমি একটা ষড়ভুজ এঁকে তোমাদের লিঙ্ক করে বোঝাবো আর কি, তোমাদের মাথায় তার মানে সূত্রগুলা থেকে যাবে। আমরা একটা আগে ষড়ভুজ আঁকবো। দেখো ষড়ভুজ যদি আঁকি, আমি একটা ষড়ভুজ আঁকবো নর্মালি।
একটা ষড়ভুজ হইলো। আমি যে সিকোয়েন্স বজায় রাখবো এই সিকোয়েন্সটা তোমরা খাতায় আঁকবা, ঠিক আছে? তো দাও ষড়ভুজের ইয়েগুলো কোনগুলো অ্যাড করে দাও। তাহলে কি হবে, এখান থেকে এটা এটা আর এটা, ঠিক আছে? এখন সিরিয়াল আমরা লিখবো, ঠিক আছে? যেভাবে লিখলাম tan sin cos cot cosec sec, এটা হবে কি, এটা হবে tan, এটা হবে sin, এটা হবে আমাদের কি cos, এটা হবে আমাদের cot, সরি এই সিকোয়েন্সটা বজায় রাখতে হবে। এটা হবে cot, এটা হবে cosec, আর এটা হবে আমাদের sec। এখন প্রথম টাইপের ফর্মুলা, ঠিক আছে? তো প্রথম টাইপের ফর্মুলা কি ছিল, অতিভুজ, ওটা রাখবো না আমরা, আমাদের বাকি যে ফর্মুলা ছিল টাইপ 2 3 4 সেগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? কিভাবে দেখো, tan এর বিপরীতে কি আছে, cot, এখানে একটা 1 দিয়ে দাও, 1, তাহলে tan ইকুয়াল টু 1 বাই cot, sin ইকুয়াল টু 1 বাই cosec, cos ইকুয়াল টু 1 বাই sec, আবার cot ইকুয়াল টু 1 বাই tan, cosec ইকুয়াল টু 1 বাই sin, sec ইকুয়াল টু 1 বাই cos। তুমি যদি এই স্ট্রাকচারটা মাথায় রাখতে পারো তাহলে এই 1 বাই যে সামথিং আছে এগুলো তোমার মাথায় একটু ঢুকে যাবে, ঠিক আছে? মানে আমি যখন শুরুতে, তোমরা যখন একটু বড় ক্লাস উঠবা, ইন্টার উঠবা, তখন এগুলো আসলে তোমার এমনিতেই মনে থাকবে, কারণ এত ম্যাথ করবা অলরেডি অটোমেটিক মাথার মধ্যে সেট হয়ে যাবে। আর যখন তুমি শুরু করবা তখন এইটা তোমাকে হেল্প করতে পারে সূত্রগুলো একটু মাথায় মেমোরাইজ করার জন্য, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি এখানে, যে tan ইকুয়াল টু 1 বাই cot, তাহলে কি লিখতে পারি এখানে, যে tan থিটা লাগাই দাও, তাহলে 1 বাই cot থিটা, sin ইকুয়াল টু কি 1 বাই cosec, তাহলে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, নাকি? তাহলে আমাদের কি cos ইকুয়াল টু কি 1 বাই sec, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা। আবার আমাদের cot ইকুয়াল টু কি 1 বাই tan, তাহলে cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। cosec ইকুয়াল টু 1 বাই sin, তাহলে cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। আর sec ইকুয়াল টু 1 বাই cos, তাহলে sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। তো এই স্ট্রাকচারটা যদি মাথায় রাখতে পারো, শুধু এই সূত্র না, বাকি ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে সাহায্য করবে। কিভাবে দেখো, এখানে আমি কি বলছি, tan ইকুয়াল টু কি sin বাই cos, এই সিকোয়েন্সে যাওয়া তুমি, তাহলে tan থিটা ইকুয়াল টু sin বাই cos থিটা, আর cot থিটা ইকুয়াল টু কি cos বাই sin থিটা, ঠিক আছে? এটা মাথায় রাখতে পারো। তাহলে tan থিটা ইকুয়াল টু sin বাই cos, নাকি? এই যে sin বাই cos, বুঝতেছো? তাহলে sin বাই cos, তারপর আবার cot থিটা ইকুয়াল টু কি cos বাই sin, মানে এদিক দিয়ে যদি যাই তাহলে cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, তাহলে cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই একটা জিনিস মাথায় থাকলে তুমি নিজের মতো করে সূত্রগুলো তুমি নিজে লিখে নিতে পারবা, ঠিক আছে? মুখস্থ করার দরকার নেই, বাট মুখস্থ করতে হবে। আমার সাজেশন থাকবে যে মুখস্থ করা তোমাদের জন্য বেটার। বাকি ফর্মুলা ছিল স্কয়ারের ফর্মুলা। এই ফর্মুলাগুলো লেখার জন্য আমি নিজে একটা টেকনিক ব্যবহার করতাম, যে এইভাবে, লাইক আমি এখান থেকে যাইতাম, যে এদিক দিয়ে যাইতাম আমি এরকম, আর এদিক দিয়ে উঠতাম, বুঝতেছ? কিভাবে করতাম, যে এদিক দিয়ে এই প্রান্তে যাইতাম, এদিক দিয়ে এদিকে যাইতাম, আর উপরে দিয়ে উঠতাম, আর এখান থেকে উপর দিয়ে উঠতাম। এটা লিখতাম পজিটিভ, এটা নেগেটিভ, যেগুলো নিচে আছে সেগুলো নেগেটিভ, ঠিক আছে? এটা আমি ইমাজিন করে নিয়েছিলাম। তোমাদের যদি হেল্প হয় তাহলে তোমরা এইভাবে ইমাজিন করে নিতে পারো। তাহলে দেখো, এদিক যদি যাই তাহলে সাইন পজিটিভ কস স্কয়ার লাগাই দিবা, নাকি? তাহলে সাইন স্কয়ার থিটা পজিটিভ কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এদিক দিয়ে আমি উঠতেছি, নাকি? তাহলে সেক নেগেটিভ 10, তাহলে সেক যেগুলো আমরা উঠতেছি এগুলো তো নেগেটিভ, উপরেটা পজিটিভ, মাথায় রেখে এগুলা। তাহলে সেক স্কয়ার থিটা নেগেটিভ 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর এদিক দিয়ে উঠলাম, তাহলে আমাদের কোসেক নেগেটিভ কট, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1।
তাহলে এইভাবে কিন্তু তোমরা একটা ষড়ভুজের মাধ্যমে যতগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলো তোমরা চাইলে সহজেই মেমোরাইজ করতে পারো বা মনে রাখতে পারো, ঠিক আছে? তোমাদের সূত্রগুলো মনে রাখার কৌশলটা একটু দেখে নিলাম। তো চলো আমরা পরবর্তীতে একটু দেখি। আচ্ছা, সূত্রের প্রমাণ। প্রথম দুই টাইপের কিন্তু সূত্রের প্রমাণ আমি অলরেডি তোমাকে দিয়ে দিচ্ছি নাকি? শুধু এই টেন ইকুয়াল টু সাইন কস, সাইন বাই কস, আর কট ইকুয়াল টু কস বাই সাইন, আর স্কোয়ারের ফর্মুলাগুলো সূত্র কিন্তু তোমাদের এখনো দেয়নি প্রমাণ। তো ওই প্রমাণগুলো নিয়ে আমরা একটু ছোট করে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে প্রথম ফর্মুলা কি ছিল? প্রমাণ 1। প্রমাণ 1 এটা কি আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আর cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। একটা প্রমাণ করলে আরেকটা তো ইজিলি হয়ে গেল, কারণ একটাকে উল্টে দিলে আরেকটা পাওয়া যায় নাকি? কিভাবে প্রমাণ করবো আমরা? দেখো, আমরা sin থিটা ইকুয়াল টু কি দেখছিলাম? sin থিটা ইকুয়াল টু আমাদের একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজের এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা যদি হয় সি, এটা আমাদের কি ছিল? এটা যদি থিটা হয়, এটা আমাদের ছিল অতিভুজ নাকি? এটা ছিল লম্ব, আর এটা আমাদের ভূমি। এখন সাইন থিটা ইকুয়াল টু কি ছিল বলো তো? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর cos থিটা ইকুয়াল টু কি ছিল? cos থিটা ইকুয়াল টু ছিল আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই এখন আমি বলছি কি যে এই দুটা ভাগ করলে নাকি? তাহলে দেখো আমরা tan থিটা ইকুয়াল আবার কি ছিল? tan থিটা ইকুয়াল টু ছিল আমাদের লম্ব বাই অতিভুজ নাকি? লম্ব বাই ভূমি, মিস্টেক। এখন দেখো, আমি হর ও লবকে যদি অতিভুজ দ্বারা ভাগ করে দিই, হর ও লবকে যদি আমি অতিভুজ দ্বারা ভাগ করে দিই, কারণ এখানে অতিভুজ আছে, এখানে অতিভুজ আছে, তাহলে কি হবে বলো তো? এখানে হবে লম্ব বাই অতিভুজ, আর নিচে হবে ভূমি বাই অতিভুজ। তাহলে এই লম্ব বাই অতিভুজটাকে কি লিখতে পারি? সাইন থিটা। আর ভূমি বাই অতিভুজটাকে কি লিখতে পারি? কস থিটা। ইকুয়াল টু কি লেখা যায় আমাদের? সাইন থিটা ডিভাইডেড কস থিটা। তাহলে অতএব বলতে পারি আমরা যে tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এইভাবে তোমরা একটু মনে রাখতে পারো। আশা করি বুঝতে পারছো। এখন এইটাকে উল্টে দিলে এটা পাওয়া যায়, তাহলে এটাকে উল্টে দাও, তাহলে cot থিটা হবে, তাহলে cos এর উপরে sin নিচে। আশা করি বুঝতে পারছো। স্কয়ার ফর্মুলা যদি আমি প্রমাণ করে একটা প্রমাণ করে দিই, বাকিগুলো তোমাদের নিজেদের প্রমাণ করবে, ঠিক আছে? খুবই সহজ জিনিস। তাহলে এই ত্রিভুজটি আমরা ব্যবহার করব, ঠিক আছে? এই ত্রিভুজটা ব্যবহার করব। তাহলে আমাদের প্রথম ফর্মুলা প্রমাণ 2 নাম্বার প্রমাণ যদি আমি দেখি, আসলে লেখা বুঝতে পারতেছো? একটু বাজে হচ্ছে লেখা, ঠিক আছে। এটা কি ছিল আমাদের? আচ্ছা, আমি সূত্রগুলোতে এই কালার দিয়ে লিখি। এটা ছিল আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো sin মানে কি আমাদের? এই যে sin, লম্ব বাই কি? অতিভুজ। তো এই জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো? লম্ব বাই মানে কি? লম্ব এখানে AC, তাহলে AC ডিভাইডেড অতিভুজ মানে কি আমাদের? AB, সরি মাঝখানে প্লাস স্কয়ার আছে না, তাহলে এটা স্কয়ার হয়ে যাবে, এটা স্কয়ার হয়ে যাবে। cos মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত এখানে? BC, আর নিচে কি আছে আমাদের? অতিভুজ। অতিভুজ মানে কত আমাদের? AB, স্কয়ার হয়ে যাবে দুইটা, কারণ আমাদের স্কয়ার আছে এখানে। এখন আমি যদি লসাগু করি তাহলে AB স্কয়ার হবে, এখানে কি হবে? AC স্কয়ার
প্লাস আমাদের বিসি স্কয়ার। বুঝতেছো? এখন পিথাগোরাসের সূত্র ইকুয়াল টু আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র থেকে তোমরা সবাই জানো পিথাগোরাসের সূত্র কি ছিল? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো আমাদের এখানে অতিভুজ কি ছিল? অতিভুজ ছিল আমাদের কি? এবি। তাহলে বলতে পারি এবি স্কয়ার ইকুয়াল টু আমাদের ভূমি কোনটা ছিল? ভূমি ছিল আমাদের বিসি আর এটা ছিল এসি। তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা ব্যবহার করতে পারি চাইলে নাকি? আমি যদি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের জায়গায় এবি স্কয়ার বসাই দিই তাহলে কি আছে? দেখো উপরে আসে এবি স্কয়ার আর নিচে আমাদের কি এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ার কাটা, তাহলে 1। যত কি 1 হলো আমাদের যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের 1। তো এভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই বাকি ফর্মুলাগুলো প্রমাণ করতে পারি। তো তোমরা বাকি ফর্মুলাগুলো প্রমাণ করে গ্রুপে তোমরা একটা পোস্ট দিও, ঠিক আছে? আশা করি পারবা, খুবই সহজ। সেম ভাবে করবা, সেম ভাবে পিথাগোরাস দিবা, সেম ভাবে অ্যান্সার আসবে, ঠিক আছে? তো চলো এখন আমরা কিছু অঙ্ক করে ফেলি। আমাদের গাণিতিক সমস্যা 1। তাহলে কি বলা হয়েছে? যে sin থিটা ইকুয়াল টু যদি 3/4 হয় তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখন আমরা যদি সলিউশন করি এটাকে, তাহলে বলছে কি sin a ইকুয়াল টু 3/4। কি দেওয়া আছে? দেওয়া আছে sin a is equal to 3/4। আমরা আবার কি জানি? sin, আমি ত্রিভুজটা যদি আঁকি একটু, হ্যাঁ, এই কোণের বাকি ত্রিকোণমিতিক অনুপাত চাইছে, তাহলে এখানে বাকি আরো দুইটা কোণ আছে বি এবং সি, যে কোনো একটা আমাদের কি অতিভুজ মনে রাখতে হবে কিন্তু। তাহলে আমি যদি এটা আঁকি একটু, ত্রিভুজটা আঁকলাম। এখন এই কোণ চাইছে নাকি? তাহলে এই কোণটা এখানে বসাই, এটা মনে করি আমাদের এই কোণ। তো এটা আমাদের এই কোণটা ত্রিকোণমিতিক অনুপাত চাইছে, তাহলে এটা এ, একটা বি আর একটা সি, তার মানে কি এটা আমাদের বি আর এটা আমাদের সি ধরে নিলাম ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। তাহলে এই কোণের সাপেক্ষে যদি আমি সাইনের অনুপাত বের করি নাকি, তাহলে sin a ইকুয়াল টু কত হবে বলো তো? sin a ইকুয়াল টু, sin মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আর এখানে অতিভুজ। এখন a এর সাপেক্ষে লম্ব কোনটা? এটা, এটা আমাদের লম্ব আর এটা আমাদের কি? অতিভুজ। আর এটা আমাদের কি? ভূমি। এখানে কি কি দেওয়া আছে বলো তো? এখানে কিন্তু আমাদের sin a দেওয়া আছে, তাহলে লম্ব দেওয়া আছে, এটা আমাদের লম্ব আর এটা আমাদের কি? অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? BC না? এখানে BC is equal to 3। আর ভূমি অতিভুজ কত দেওয়া? অতিভুজ দেওয়া আমাদের 4। অতিভুজ মানে আমাদের AC। AC কত দেওয়া? AC আমাদের 4। তাহলে sin a আমি পেয়ে গেছি। এখন আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক বের করতে হলে আমাদের ভূমিটাও লাগবে। আবার আমরা জানি পিথাগোরাস থেকে কি জানি? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার নাকি? তাহলে আবার AC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন এই AB স্কয়ারটা তো আমাদের লাগবে নাকি? তাহলে AB স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে AB স্কয়ার ইকুয়াল টু কত হবে? BC স্কয়ার এই পাশে চলে আসবে। তাহলে AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। এটা কোথা থেকে পাইছি আমরা? পিথাগোরাস নাকি? লিখে দাও, পিথাগোরাস এর সূত্র। এখন দেখো AC আমাদের ভ্যালু দেওয়া আছে 4, এটা কত? 4 স্কয়ার মাইনাস BC কত? 3, এটা হবে আমাদের 3 স্কয়ার। আর 4 স্কয়ার কত? 16, তাহলে 16 মাইনাস আমাদের 9। 16 মাইনাস 9 কত হয়? তাহলে আমরা বলতে পারি AB স্কয়ার ইজ ইকুয়াল টু 16 থেকে যদি আমাদের 9 চলে যায় তাহলে 5 থাকে নাকি? তাহলে আমাদের এখান থেকে না 7 থাকে।
এখান থেকে আমরা বলতে পারি যে AB is equal to √7। বুঝতে পারছো? তাহলে আমাদের AB পেয়ে গেলাম। AB মানে কত? ভূমি। এটা পেলাম আমি কত? √7। এখন বাকি ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে নাকি? তো চলো বের করি। তাহলে সাইন বাদে বাকি কি আছে আমাদের? সাইন ছাড়া কি আছে? cos আছে নাকি? এখন cos A না? এখন cos ইকুয়াল টু আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে AB বাই কি? AC। তাহলে AB ডিভাইডেড হবে AC। AB এর ভ্যালু কত? AB এর ভ্যালু 7, √7। √7 এটা মানে কত? আমাদের 4। এটা একটা অ্যানসার। তারপর আবার কি বলছে? তারপর বলছে আমাদের অন্য। তাহলে cos পাইলাম। এখন tan বের করতে পারি। tan θ ইকুয়াল টু কত হবে? tan θ তো tan A। কারণ এখানে A এর বের বলছে। তাহলে tan A ইকুয়াল টু কত? আমাদের লম্ব বাই ভূমি। লম্ব কত? এখানে BC। আর ভূমি কত? এখানে আমাদের AB। তাহলে BC এর ভ্যালু বসাও। তাহলে BC কত? আমাদের লম্ব। লম্বটা কত পাইছিলাম? এই যে দেওয়া আছে। BC 3। এর উপরে হবে 3 আর নিচে হবে √7। √7। এটা আমাদের আরেকটা आंसर। তারপর কি বলছে? tan পাইলাম, cos পেলাম, tan পাইলাম। এখন আমাদের কি আছে? cosec আছে। cosec A ইকুয়াল টু কত আমরা জানি? আমরা জানি ভূমি বাই অতিভুজ বাই লম্ব নাকি? সাইন এর উল্টা। অতিভুজটাকে কি দ্বারা প্রকাশ করছি আমরা এখানে? AC। তাহলে AC ডিভাইডেড আমাদের লম্ব। লম্ব মানে কত? BC। AC এর ভ্যালু কত আমাদের? AC এর ভ্যালু দেওয়া আছে 4। তাহলে 4 ডিভাইডেড আমাদের 3। এটা আমাদের আরেকটা आंसर। আরো দুটো বাকি আছে। একটা sec আর একটা কি আমাদের cot। এখন cotটা কি আমাদের tan এর উল্টা না? তুমি চাইলে ডাইরেক্ট লিখে দিতে পারো, বাট দরকার নেই। তাহলে AB ডিভাইডেড কত আমাদের? BC। √7 ডিভাইডেড আমাদের 3। আর কোনটা বাকি আছে? sec। sec মানে cos এর উল্টা। এটা তুমি চাইলে ডাইরেক্ট লিখতে পারো, বাট প্যারা নেই। আমরা AC ডিভাইডেড কত হবে? AB। কারণ AC এর ভ্যালু কত? AC আমাদের 4 আর AB কত? √7। এই আমাদের আরেকটা आंसर। তাহলে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে ত্রিভুজের সাহায্যে তুমি চাইলে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু নির্ণয় করে ফেলতে পারো। বুঝতে পারছো? তাহলে একটা দেওয়া থাকলে সেটা কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। এই দুটো ব্যবহার করে তুমি ভূমিটা বের করলা। এখন তুমি লম্বও জানো, অতিভুজও জানো, ভূমিও জানো। তাহলে তুমি বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু সহজেই বের করে ফেলতে পারো। তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো একটা সিমিলার টাইপের অঙ্ক আমাদের দেওয়া আছে। বলছে কি ABC সমকোণী ত্রিভুজের C কোণ সমকোণ। AB ইকুয়াল টু 13 সেন্টিমিটার, BC ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং ABC কোণ থিটা হলে, থিটা আমাদের দিয়ে দিছে, sin থিটা, cos থিটা ও tan থিটার ভ্যালু বের করো। বলছে আমাদের C কোণ সমকোণ নাকি? আর এটা মানে কি? B কোণ আমাদের দিয়ে দিছে। তাহলে এই কোণটা বাকি যে কোণটা থাকবে ওইটা। তাহলে এই ইনফরমেশনের সাহায্যে আমি ত্রিভুজটা অঙ্কন করে ফেলি। ত্রিভুজটা অঙ্কন করা তোমাদের জানতে হবে। তাহলে সলিউশনটা লিখে ফেলি এখানে, সলিউশন। তাহলে আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, এই অতিভুজ, এটা আমাদের ভূমি, এটা আমাদের 90 ডিগ্রি নাকি? তাহলে কোন কোন সমকোণ বলছে? C কোণ সমকোণ। এই যে তাহলে আমাদের এই যে C কোণ সমকোণ বলছে, তাহলে এটা মনে করি আমাদের C কোণ। এখন বলছে কি এই যে B কোণটা কিন্তু দিয়েছে থিটা, তো এটা আমাদের B আর এটা আমাদের A। তাহলে ABC, এই B কোণটা আমাদের থিটা। বুঝতেছেন? এটা আমাদের থিটা। এখন কি বলছে এখানে? AB আমাদের কত? AB 13। তো এই যে A এবং B এটা আমাদের কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার। BC কত দেওয়া আছে? BC দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখন আমাদের এই AC টা বের করতে হবে। এখন পিথাগোরাস অ্যাপ্লাই করো। তাহলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে, উপপাদ্যের সাহায্যে, সূত্রের সাহায্যে, উপপাদ্যের সাহায্যে রাখো। উপপাদ্যের সাহায্যে। তাহলে আমাদের এইটা স্কয়ার ইকুয়াল টু কত হবে? এইটা স্কয়ার মাইনাস এইটা স্কয়ার। তাহলে AC স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, BC স্কয়ার। ভ্যালুগুলো বসায় দাও। তাহলে AC ইজ ইকুয়াল টু কত? রুট ওভার অফ রুট স্কয়ার টাইপের সাথে রুট হয়ে যাবে। তাহলে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার কত আসে? দেখো 13 স্কয়ার মানে আমাদের 169।
আর 12 মানে 144, তো আসতে আসতে 25, আমাদের এখানে হবে 25 এর রুট করলে 5, তাহলে 5 সেন্টিমিটার। এটা কত হবে তাহলে আমাদের 5 সেন্টিমিটার। এখন বাকি অনুপাতগুলো বের করা তো একেবারে বাচ্চাদের খেলা, তো চলো বাকিগুলো বের করে ফেলি। এখন বাকিগুলো আমাদের কি বলছে যে sin θ cos θ tan θ, বাকিগুলো বলতে আমাদের যেগুলো দেওয়া আছে। তাহলে sin θ ইকুয়াল টু কত বলো তো? sin θ ইকুয়াল টু আমরা জানি এটা যদি থিটা হয় তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে sin θ ইকুয়াল টু কত হবে? লম্ব কত এখানে 5 আর অতিভুজ কত আমাদের 30, এবং কি বলছে cos θ, তাহলে cos θ ইকুয়াল টু কত আবার? cos θ ইকুয়াল টু আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আমাদের 12 আর অতিভুজ কত আমাদের 13, আর tan θ ইকুয়াল টু কত? tan θ ইকুয়াল টু আমাদের লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আমাদের 5 আর ভূমি কত আমাদের 12। এই হলো কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? খুবই সহজ। এটা তোমাদের মাঝে মাঝে কতে আসে, বেশি আসে না এরকম তেমন একটা, বাট এমসিকিউতে খুব ভালো পরিমাণে আসে। তো তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই কনসেপ্টটা খুব তোমাদের ডিটেইলসের সাথে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী আরেকটা প্রশ্নে চলে যাই। ঠিক আছে, দেখো এখানে দুইটা সমস্যা আছে, তো দুইটা আমরা আলাদাভাবে সলভ করবো, সমস্যা নেই। গাণিতিক সমস্যা 3 আমাদের প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু 1 আর এইটা ইকুয়াল টু 1, তাহলে দুটো স্কয়ার আছে, তো যে তুমি যদি দিতে পারতেছো এখানে স্কয়ার আছে, তাহলে তুমি স্কয়ারের ফর্মুলা ইউজ করবা। তো এখানে সবচেয়ে বড় সমস্যা কি যে ছেলে পেলে বুঝে না আসলে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তোমার বুঝতে হবে না কোন সূত্র অ্যাপ্লাই করবা, তুমি জাস্ট দেখবা যে এখানে আমাদের কোন সূত্রটা খাটে। লাইক তুমি স্রোতের সাথে যাবা, স্রোতের সাথে গেলে দেখবে কি আলটিমেটলি মিলে গেছে অ্যান্সার। তোমাকে মিলাইতে হবে না, মিলে যাবে অটোমেটিকলি। তো তুমি যা দেখবা ভাঙতে পারো কি দিয়ে। ঠিক আছে, আবার উল্টাপাল্টা ভাঙলে অনেক বড় আসবে, তারপর মিলবে বাট বড় আসবে। তো একবার যদি করা থাকে তাহলে তুমি পরবর্তীতে এটা খুব সহজে করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রমাণ করা, যদি ক নাম্বারটা করি সলিউশন, লেফট হ্যান্ড সাইডে কি আছে? 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a। এখন sec মানে কি? আমরা sec আর উল্টো cos এর উল্টা, আর আমরা cos এবং sin এর স্কয়ারের ফর্মুলা জানি নাকি? sec এরটাও জানি, বাট এটাকে তুমি cos এ ভাঙো, দেখো 1 বাই cos, তাহলে cos উল্টে যাবে। এটা কি 1 বাই sin, তাহলে sin উল্টে যাবে, cos প্লাস sin 1। বুঝতেছো ব্যাপারটা? তোমাকে কিন্তু ধরতে হবে, আগে থেকে ইমাজিন করতে হবে। ঠিক আছে, আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করে দেখবা সহজ। এখানে আমরা কি বলতে পারি যে sec মানে কি 1 বাই cos, তাহলে sec স্কয়ার a মানে কি 1 বাই cos স্কয়ার a, তাহলে 1 ডিভাইডেড cos স্কয়ার a নাকি? এটা লেখা ভালো হয় না, আমি এটা আবার লিখছি, মাঝখানে প্লাস দিলাম প্লাস। cosec মানে কি আবার sin, তাহলে আমাদের 1 বাই cosec মানে কি 1 to 1 এর মধ্যে আছে, আর cosec স্কয়ার মানে 1 বাই sin স্কয়ার। এখন একটা কথা কি, তুমি একটু দেখবা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে sin cos এ ভাঙলে বেশি সূত্র আমাদের আসে, কারণ tan এর সাথে sin cos এর রিলেশন আছে, আবার sin cos এর কিন্তু অন্য সকল সূত্র আছে, স্কয়ারের সূত্র আছে নাকি? তো তোমরা দেখবা যে sin cos এর ক্ষেত্রে রিলেটেড অঙ্কগুলো তুমি যদি sin cos এ ভাঙো তাহলে সামহাও মিলে যাবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, ঠিক আছে, তাহলে cosটা উল্টে যাবে উপরে আর সাইনটা উপরে উল্টে যাবে, তো শুধু cos আর sin থাকবে নাকি? এখানে কি থাকবে আমাদের? এখানে থাকবে আমাদের cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। এখন cos স্কয়ার a প্লাস sin স্কয়ার ইকুয়াল টু কত? 1। একটু আগে শিখে আসছি ফর্মুলাটা, এই ফর্মুলাটা একটু আগে শিখে আসছি, আমি দেখাই। এই যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করে দিব নাকি? বসাই দেব ডাইরেক্ট, তো কথা হবে এখানে ডাইরেক্ট 1। এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন সিমিলার অঙ্ক, বাট এখানে মাঝখানে মাইনাস আছে, তাহলে সামহাও এটাকে মাইনাসের ফর্মুলা ইউজ করতে হবে নাকি? প্লাসের ফর্মুলা ইউজ করলে কিন্তু আর হবে না। ঠিক আছে, তাহলে খ নাম্বারটা আমি যদি মাইনাসের ফর্মুলা কোনটা sec cot sec tan আর cosec আর cot নাকি? মনে আছে তোমাদের? আশা করি মনে আছে। তোমরা একটু বেশি রিভিশন করবা এই ক্লাসটা করার পরে, খাতায় সব তুলে নেবা। এখানে কি বলছে, আমি সলিউশন করতে চাই, তারপর দেখো কি আমাদের লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আর কি।
তাহলে 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a। এখন 1 বাই cot মানে 10 আর 1 বাই cos মানে কত sec না, লিখতে পারি আমরা sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a। এটা মানে কত আমাদের আবার 1, বুঝতেছো? ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। খুবই সহজ ছিল আর কি, যেহেতু প্রথম ম্যাথ আমি একটু সহজ ম্যাথ করাই, ঠিক আছে? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে sin a বাই cos a cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল টু 1 প্রমাণ করতে। তো চলো এটা করি। আমরা একটু কি বলছি যে কোন ত্রিকোণমিতিক অনুপাত থাকলে sin cos ভেঙে ফেলার ট্রাই করবা। তাহলে এখানে sin cos বাদে বাকি যে দুইটা আছে এই দুটোকে আমরা sin cos ভেঙে ফেলার ট্রাই করব, ঠিক আছে? sin cos ভাঙলে দেখবা মিলে গেছে, মোটামুটি একটা রুল মনে রাখবা যে যদি অঙ্ক না মিলে তাহলে sin cos মোটামুটি ভাঙবা, তাহলে মিলে গেছে। তাহলে এখানে আমি যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে আমাদের sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a। আমি যদি ভাঙি এটাকে, হ্যাঁ, তাহলে এখানে আছে sin a, তাহলে sin sin এর মতো রইলো। cosec a মানে কত 1 বাই sin, 1 বাই sin a মাঝখানে প্লাস, এটা আমাদের cos a লিখলাম cos a। sec a মানে কত 1 বাই cos a নাকি 1 বাই cos a। তাহলে sin উল্টে গেলে উপরে sin এর সাথে গুণ হবে নাকি, উল্টানো তোমরা বুঝো তো নাকি? দেখো এখানে যদি থাকে a ডিভাইডেড এটা যদি থাকে 1 বাই b, এটা কি হয় জানো ab হয়, কারণ এটা উল্টে যায়। আর এখানে c বাই যদি c বাই b থাকে তখন ab বাই c হয়। এন্ড কিভাবে উল্টা এটা তোমাদের একটু দেখাই দিই আমি, দাঁড়াও। তো মনে করো এখানে আছে আমাদের a ভাগ এখানে আছে b ডিভাইডেড c, তো a তো এর মধ্যেই থাকবে নাকি, a এর মধ্যে থাকবে ইনটু আমি যখন কোনো কিছু মানে বীজগণিতের ভাগ করি তখন এটা গুণাকারে নিয়ে আসি নাকি, গুণাকারে যেটা ভাগ থাকে ওটা উল্টে যায়। অর্থাৎ এখানে কি আছে, আচ্ছা এটা b বাই c লিখছিলাম আমি তো c বাই b ছিল আর কি, এখানে c বাই b ছিল। তাহলে আমি যদি উল্টে যাবে নাকি, তাহলে উপরে কত হবে b আর নিচে কত হবে c, তাহলে উপরে a আর b গুণ হলো নাকি, তাহলে ab ডিভাইডেড কত আমাদের c। তাহলে কোনো কিছু যদি নিচে আছে মানে অলরেডি হরে আছে, হরের মধ্যে একটা ভগ্নাংশ সেই ভগ্নাংশের আবার হরে আছে, তখন এটা আমাদের লবের সাথে গুণ হবে, এটা মনে রাখবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই পুরোটা আমাদের এটা ভগ্নাংশ, ভগ্নাংশের ভিতরে হরে আছে, তাহলে এই হরটা লবের সাথে গুণ হবে, ক্লিয়ার? তাহলে আমি যদি গুণ করি তাহলে কি হবে, দেখো এই সাইনটা উপরে সাইনের সাথে, তাহলে সাইন স্কয়ার এ মাঝখানে প্লাস cos এই cos এর সাথে, তাহলে cos স্কয়ার এ, তাহলে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু আমাদের 1, ইকুয়াল টু আমাদের কি হবে 1 প্রমাণিত। তো এই 1 প্রমাণ করতে বলছে, এটা আমাদের প্রমাণিত। আশা করি বুঝতে পারছো, খুব সহজ ম্যাথ। চলো আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের 5 নাম্বার ম্যাথ এরপর আছে, হ্যাঁ আর আছে, ঠিক আছে আর দুইটা। আচ্ছা আমাদের এই ম্যাথে কি বলছে দেখো, 10a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস 10a। তাহলে আমি কি বলছিলাম যে আমরা যদি কোনো ক্লু কিনা না পাই, মানে আমার আই হ্যাভ নো ক্লু যে আমি কি করতেছি, ঠিক আছে? তো সাইন এবং কজে ভেঙে ফেলবা, তো এটা ক্ষেত্রে আছে তো আমার কোনো ক্লু নাই, আমি কি করবো সাইন এবং কজে ভেঙে ফেলবো, ঠিক আছে? আমি যদি লিখি সলিউশনটা করতে চাই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা কি আছে আমাদের 10a ডিভাইডেড 1 মাইনাস cot a মাঝখানে প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস 10a। আমি যদি সাইন এবং cos এ ভাঙি তাহলে 10 হয়ে যাবে কি sin বাই cos না, তাহলে sin a বাই cos a, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, একটু আগে লিখে দিছি, এটা তো cot ছিল cot। তাহলে 1 মাইনাস cot কি হবে cos বাই sin নাকি, cos a বাই sin a মাঝখানে প্লাস cot মানে কি cos a বাই sin a, cos a বাই sin a, আর 10 মানে কি sin a বাই cos a, তাহলে sin a বাই cos a। এখন দেখো নিচে তুমি লসাগু করে ফেলো, উপরের মধ্যে রাখো আপাতত, ঠিক আছে? তাহলে উপরেটা কি হলো আমাদের sin a বাই
কজ এ, আর নিচে যদি লসাগু করি তাহলে সাইন এ, 1 এর সাথে সাইন গুণ হবে, তাহলে সাইন এ মাইনাস হবে আমাদের কজ এ। বুঝছো? এটা যদি আমি লসাগু করি, এটা কজ বাই সাইন থাকবে, তাহলে কজ এ বাই সাইন এ। দেখো নিচে যদি লসাগু করো তাহলে কজ আসবে লসাগু, কজ এ, এখানে হবে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। বুঝতে পারছো? এখন দেখো আমি যদি ভগ্নাংশটাকে, এটা কিন্তু আমাদের মেইন দাগ, হ্যাঁ, ভগ্নাংশের, তাহলে ভগ্নাংশটাকে আমি যদি গুণ করি আর কি, তাহলে এটা কি হবে সাইন এ ডিভাইডেড কজ এ, আর গুণ করলে এটা উল্টে যাবে নাকি, উপরে কি হবে, উপরে হবে সাইন এ ডিভাইড হবে সাইন এ মাইনাস কজ এ। বুঝছো? মাঝখানে আছে প্লাস, দিলাম প্লাস, এটা উল্টে যাবে, এটা যদি করি তাহলে কজ এ ডিভাইডেড সাইন এ ইনটু উপরে হয়ে যাবে কজ এ আর নিচে হবে কজ এ মাইনাস সাইন এ। একটু আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, এখন এই দুটো গুণ হবে না, আর এই দুটো গুণ নাকি, আবার এই দুটো গুণ হবে, তাহলে গুণ হলে কি কি থাকতেছে আমাদের এখানে, থাকতেছে এখান থেকে সাইন স্কয়ার এ, এখানে কজ এ সাইন এ মাইনাস কজ এ, মাঝখানে মাইনাস কজ স্কয়ার এ ডিভাইডেড সাইন এ, মাঝখানে প্লাস ছিল, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। ওকে, দেখো পরবর্তী লাইন, এখানে এটা মধ্যে রাখো সাইন স্কয়ার এ, এখানে কজ এ সাইন এ মাইনাস কজ এ, মাঝখানে মাইনাস দিয়ে দাও, আর মাইনাস দিলে এটা আমাদের উল্টে যায় না, আমি যদি এটাকে মাইনাস করি তাহলে ভিতরে এটা উল্টে যাবে, তাহলে কিরকম, যে 1 বাই যদি a মাইনাস b থাকে, এটা কি লেখা যায়, মাইনাস 1 বাই b মাইনাস a। বুঝতে তো? তাহলে আমার হরের যদি প্লাস মাইনাস উল্টে দিই তাহলে আমাদের সামনে একটা মাইনাস চলে আসে, এটা মাথায় রেখো। তাহলে এটাকে কজ এবং সাইনটাকে উল্টায়া আমি এটাকে মাইনাস করে দিতে পারি, তাহলে চলো তাই করি। আমি যদি উল্টে দেই তাহলে কি হবে, এখানে এখানে যাবে কজ স্কয়ার এ, এখানে হবে সাইন এ, আচ্ছা এটা এই লিখে নিই, এটা হবে সাইন এ, এটা উল্টে যাবে নাকি, সাইন এ মাইনাস কজ এ। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে কেন করলেন, মানে উল্টে লিন ভাই কেন, এমনি করতেন, করতে পারতাম, বাট উল্টেলে দেখো কি হয়, এই সাইনে মাইনাস কজ এ আর এই সাইনে মাইনাস কজ এ মিলে যায়, তো যদি মিলে যায় তাহলে লসাগু নেওয়ার ক্ষেত্রে সহজ হয় না, যেমন যদি লসাগু ক্ষেত্রে সেম থাকে তাহলে সেমটা নিয়ে একটা হয়, আমাদের ভিতরে ঝামেলা কম হয়ে যায় নাকি, এই জন্য মিলানোর জন্য আমি এটাকে মাইনাস করে দিয়ে এটা উল্টে দিয়েছি যাতে আমাদের জন্য সহজ হয়। ক্লিয়ার? তো এখানে আমি যদি লসাগু করি এখন পুরোটাকে, তাহলে কি থাকবে আমাদের, কজ এবং সাইন দুইটাই আসবে, তাহলে সাইন এ এখানে আসবে কি কজ এ, আর এই দুইটা থেকে একটা আসবে, তাহলে সাইন এ মাইনাস হবে আমাদের কজ এ। এখন দেখো এই যে সাইন এ কজ এটা একটা বাদ, এখান থেকে কজ কজ বাদ, তাহলে সাইন স্কয়ার এ আর সাইন এ, তাহলে সাইন কিউব এ, আর এখান থেকে দেখো সাইন এটা বাদ, এই সাইন বাদ, তাহলে কজ আর কজ, তাহলে কজ কিউব এ, তাহলে কজ কিউব এ। এখানে আমরা কি বলতে পারি, সাইন কিউব এ মাইনাস কজ কিউব এ, তাহলে সাইন এ মাইনাস, আচ্ছা সূত্রগুলো আমি সূত্র লিখে দিই, তোমাদের 19 শিখে আসছো, দেখো সূত্রটা এরকম, তোমার শিখে আসছো অলরেডি, আমি লিখে দিচ্ছি এখানে, যে এ কিউব মাইনাস বি কিউব, ফর্মুলাটা কি ছিল আমাদের, যে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে কি আছে, sin স্কয়ার কিউব মাইনাস cos স্কয়ার কিউব না, কি বলতেছি, sin কিউব মাইনাস cos কিউব, তাহলে sin এর জায়গায় a আর cos এর জায়গায় কি b, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব বসাইলে আমাদের a মাইনাস b, তাহলে a মাইনাস b নাকি, তারপর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার,
তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর নিচে কি আছে, নিচে যা আছে তা, তাহলে sin a cos a sin a মাইনাস cos a। দেখো এটা কাটা, এই যে এটা আর এটা কাটা, তাহলে এগুলো পড়ে থাকতেছে নাকি? কারণ আর একটু খেয়াল করলে তুমি দেখবা যেখানে এই যে এইটা cos sin স্কয়ারে আছে, এটা sin স্কয়ার cos স্কয়ারে আছে, তো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত হয়, 1 হয় না? একটু ফর্মুলা দেখে আসছি, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1। তো এটা যদি আমরা 1 লিখি তাহলে কি থাকবে আমাদের 1 প্লাস sin a cos a, আর নিচে কত আছে আমাদের sin a cos a। বুঝতেছো? এটাকে আলাদা করে ফেলো, আলাদা করে ফেলে কি আসে দেখো, 1 ডিভাইডেড sin a cos a প্লাস sin a cos a ডিভাইডেড sin a cos a, তাহলে 1 হয়ে যায় আবার নাকি? লিখে দিব আমি, লিখে দিই sin a cos a ডিভাইডেড sin a cos a। তো এটা কাটাকাটি না, এই পুরোটা 1 হয়ে গেল নাকি? আর এখানে কি থাকতেছে বলো তো, 1 বাই sin a মানে কি, cosec a, আর 1 বাই cos a মানে কি, sec a, আর মাঝখানে প্লাস দিলাম প্লাস, এটা মানে কি 1, এটা আমাদের 1। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে হচ্ছে, দেখো sec a cosec a প্লাস 1, এই যে sec a cosec a প্লাস 1, লেখো যে প্রমাণিত ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। শেষের দিকে তো বুঝতে পারছো নাকি, আমি এই দুটাকে আলাদা করে দিয়েছি। এখানে কি ছিল, এখানে ছিল 1 না, তার মানে যে এরকম থাকে a প্লাস b ডিভাইডেড c, এটা কি লেখা যায় a ডিভাইডেড c প্লাস b ডিভাইডেড c। তবে এই দুটো পোরশনটাকে পুরো আলাদা করে ফেলছি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো খুব ভালো একটা ম্যাথ ছিল, মানে তোমার সিকিউতে আসার মতো। তো তোমরা এই ম্যাথটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, জাস্ট ক্যালকুলেশন, জাস্ট বীজগণিতিক ক্যালকুলেশন, অন্য আর কিছু না। ঠিক আছে, আমরা ত্রিকোণমিতির জাস্ট অল্প কটা ফর্মুলা এবং বীজগণিতিক ক্যালকুলেশন। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো ম্যাথটা আবার টেনে আবার দেখো। ঠিক আছে, কি করলাম, শুধু ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করলাম, আর এখান থেকে বীজগণিতিক ক্যালকুলেশন। ঠিক আছে, আমি খুব ডিটেলসে বুঝাইছি, তুমি যদি না বুঝে থাকো আবার টানো, টেনে আবার ক্লাসটা করো, মানে অঙ্কটা দেখো। ঠিক আছে, আমাদের আরেকটা ম্যাথ বাকি আছে এই লেকচারে। আমাদের বাকি ম্যাথগুলো আমরা আরেকটা লেকচারে কভার করব। ঠিক আছে, তোমাদের পরবর্তী লেকচারে, লেকচার নাম্বার 2 তে। তো আমাদের লেকচার নাম্বার 1 এ এই পর্যন্ত থাকবে। আর এখানে কি বলছে দেখো, বলছে যে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ারে ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। তো আমি যদি সমাধান করা শুরু করি, এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ারে মাঝখানে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ারে। এখন দেখো, যে কোনো দুইটার যে কোনো একটাকে তুমি টেনে নিয়ে নাও, যাতে এখানে tan আছে আর cot আছে এবং tan cot এর একটা সম্পর্ক আছে নাকি। আমি যে কোনো একটাকে tan এবং cot এ নিয়ে নিই, হয়তো একটা cot কে ভেঙে টেনে নিব, না tan কে ভেঙে cot এ নিব, তাহলেই হবে। আর তুমি বলতে পারো যে ভাই আপনি বলেন sin এবং cos ভাঙলে হবে কিনা। হ্যাঁ হবে, তুমি দুইটাকে sin cos ভাঙো, ট্রাই করো, হয়ে যাবে, বাট ওটা একটু বড় হবে। এখানে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি বলতে পারি, 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ারে মাঝখানে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস 1 বাই tan স্কয়ারে, মানে cot মানে কত, 1 বাই 10 নাকি। লিখে দেব আমি, যে আমরা জানি যে cot a ইকুয়াল টু 1 বাই 10 a। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ারে প্লাস লসাগু করো নাকি, 1 ডিভাইডেড এখানে কি হবে tan স্কয়ারে, আর এখানে হবে tan স্কয়ারে প্লাস 1, tan স্কয়ারে প্লাস 1। এটা উল্টে উপরে চলে যাবে না। আমি কি বলছি, যে যদি হরের মধ্যে আবার হরে থাকে তাহলে এটা লবে চলে যায়। এখান থেকে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ারে মাঝখানে প্লাস, এটা উপরে চলে যাবে tan স্কয়ারে, এটা উল্টে লেখো প্লাস আছে যেহেতু, 1 প্লাস tan স্কয়ারে। এখন লসাগু নিয়ে ফেলো নাকি, লসাগু যদি নাও তাহলে কি থাকবে, এখানে লসাগু নিলে এখানে থাকবে আমাদের 1 প্লাস tan স্কয়ারে, এখানে 1 প্লাস
10 স্কয়ারে তাহলে কাটাকাটি করলে কি 1 আসে, 1ই তো প্রমাণ করতে বলছে, তাহলে ইকুয়ালটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই ছিল আমাদের ত্রিকোণমিতির প্রথম ক্লাস। মানে লাস্টের দিকে ম্যাথগুলো হয়তো একটু তোমাদের টাফ লাগছে, বাট ম্যাথগুলো এমনি সহজ ছিল মোটামুটি। নেক্সট ক্লাসে আমরা আরও অনেক ম্যাথ করাবো। আশা করি থিওরিগুলো বুঝতে পারছো, সূত্রগুলো পড়বা বাসায়। আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিই, তোমরা আমার লেকচারটা দেখবা পুরোপুরি। লেকচারটা দেখার পরে লেকচারটা খাতায় তুলবা সুন্দর মতো। আমি যা যা বোর্ডে তুলছি তুমি সুন্দর মতো খাতায় তুলবা, মানে বোর্ডে যা থাকে পুরোটা খাতায় যেন থাকে। আর 3 নাম্বারে হলো গিয়া তুমি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অন্তত 5 বার করে লিখবা, ঠিক আছে? পড়বা ঠিক আছে, বাট অন্তত 5 বার করে লিখবা, যাতে তোমার সূত্রগুলো মাথায় থাকে, ঠিক আছে? এবং একটু বুঝে বুঝে আমি যে ম্যাথগুলো করছি সেই ম্যাথের যতটুকু পর্যন্ত আছে বই থেকে অতটুকু পর্যন্ত করার ট্রাই করবা। আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।